আজ আমি যার ঘটনা বলবো তার নাম হচ্ছে রাজ্জাক। সম্পর্কে তিনি আমার দুলাভাই। তো একদিন স্কুল থেকে এসে শুনি রাজ্জাক দুলাভাই মারা গেছেন। খবরটা শুনে গোসল শেষ করে তার বাসায় চলে যাই। আমি তার বাসায় গিয়ে তার লাশটা দেখে চমকে উঠি। তার পুরো শরীর হলুদ বর্ণের হয়ে গেছে। মনে হচ্ছিল না গায়ে এক ফোঁটাও রক্ত আছে, যেন কেউ তার শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়েছে। আমি সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে আব্বুকে বিষয়টা বলতেই আব্বু যা বললেন তা শুনে আমি আরো চমকে উঠলাম। আব্বু বলল, গত কয়েকদিন থেকে রাজ্জাক সাহেবের পুরো জিহ্বা নাকি বাইরে বেরিয়েছিল। রাজ্জাক সাহেব নাকি সেটাকে দাঁত দিয়ে কামড়ে ধরেছিলেন। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল প্রচন্ড কষ্টে তিনি তার জিহ্বা কামড়ে ধরে আছেন। জিহ্বা কামড়ে ধরে থাকার কারণে সেখানে ক্ষত হয়ে রক্ত পড়ছিল। 3 দিন ধরে তিনি এইভাবে ছিলেন। এই 3 দিন তিনি না কিছু খেতে পেরেছেন, না কিছু বলতে পেরেছেন। তিনি শুধু মাঝে মাঝে কষ্টের জন্য গোঙানি ছাড়ছিলেন। এই 3 দিন ধরে অবিরাম রক্ত ঝরেছিল তার জিহ্বা দিয়ে। আজ 4র্থ দিন এসে তার মৃত্যু হলো। আমি আব্বুকে জিজ্ঞেস করেছিলাম কি কারণে তার এমন হলো। আব্বু বলতে পারেননি। আমি আরেকটু খোঁজ খবর নিতেই জানতে পারলাম যে আসলে প্যারানর্মাল কোনো এক কারণে তার মৃত্যু হয়েছিল। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে, রাজ্জাক সাহেব কি এমন করেছিলেন যে তার এমন পরিণতি হবে, বা আসলে তার সাথে কি হয়েছিল? প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে আমাদের কয়েক মাস পেছনে যেতে হবে। সময়টা বর্ষাকাল। মাছ ধরা আব্দুর রাজ্জাক সাহেবের অনেক পছন্দের ছিল, বিশেষ করে রাতে কোচ দিয়ে মাছ শিকার করা। বর্ষাকাল এলেই তিনি প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন, কোনোদিন একা তো কোনোদিন কারো সাথে। এভাবেই দিন কাটছিল তার। আমাদের গ্রামের পাশে দুলালি তলার বিল নামের একটি বিল ছিল। বিলটা খুব বেশি বড় ছিল না, কিন্তু বর্ষাকালে বিলটাতে প্রচুর মাছ পাওয়া যেত। রাজ্জাক সাহেবের বাড়ি বিলের খুব কাছে ছিল। একদিন রাতে রাজ্জাক সাহেব দুলালি তলার বিলে মাছ ধরতে গিয়েছিলেন। সেদিন তিনি একা ছিলেন না, তার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন জব্বার মিয়া। জব্বার মিয়া আর রাজ্জাক সাহেবের বাড়ি পাশাপাশি ছিল। সম্পর্কে জব্বার মিয়া আমার চাচা হন। যাই হোক, ঘটনায় ফিরে আসি। সেদিন কোনো এক কারণে মাছ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে তাদের দুজনেরই চোখ পড়ে একটা বিশাল আকৃতির শোল মাছের ওপর। মাছটি দেখা মাত্রই রাজ্জাক সাহেব মাছটিকে আঘাত করতে চাইলে জব্বার মিয়া বাধা দেন। কারণ আমাদের গ্রামে একটা ধারণা প্রচলিত আছে যে রাতে কোনো বড় আকৃতির মাছ দেখলে সেটাকে মারতে নেই। রাতে জিনেরা নাকি বড় মাছের আকৃতি ধারণ করে ঘুরে বেড়ায়। রাজ্জাক সাহেব মনে মনে ভাবেন জব্বার মিয়ার হয়তো মাছটি দেখে লোভ হচ্ছে, তাই সে নিজে মাছটিকে ধরবে বলে তাকে মাছটি ধরতে নিষেধ করছে। তাই রাজ্জাক সাহেব মাছটা ধরবে বলে সিদ্ধান্ত নেয়। রাজ্জাক সাহেব জব্বার মিয়াকে বলে, আজ যেহেতু কোনো মাছ পাওয়া যাচ্ছে না, তাই চলো আজ বাসায় ফিরে যাই। তারা দুজনই বাসায় ফিরে আসে, কিন্তু রাজ্জাক মনে মনে অন্য কিছু ভেবে বসেছিলেন। আর তার এই ভাবনাটা যে তার জীবনের সবচেয়ে মর্মান্তিক সিদ্ধান্ত হবে, এটা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। তিনি বাসায় ফিরে আসার পর আবার বিলে ফিরে যান মাছটাকে ধরার জন্য। কিছুক্ষণ পর তিনি আবার মাছটাকে দেখতে পান। মাছটিকে লক্ষ্য করে তিনি কোচটাকে ছুঁড়ে মারেন, কিন্তু তিনি যতবারই চেষ্টা করছিলেন ততবারই তিনি ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু তার নিশানা অনেক ভালো ছিল। এর আগে কোনোদিন তাকে কোনো মাছ শিকার করতে এতবার চেষ্টা করতে হয়নি। তাই তার মনে এক প্রকার জেদ চেপে যায় যে সে মাছটাকে ধরবে। এমন সময় তিনি মাছটিকে একটি জমির আইলের কাছে দেখতে পান। এবার মাছটিকে লক্ষ্য করে তিনি কোচটাকে ছুঁড়ে মারেন। এইবার আর তিনি লক্ষ্যভ্রষ্ট হননি। কোচটা সোজা মাছটির ঘাড় বরাবর আঘাত করে। তীব্র একটা আর্তচিৎকার দিয়ে মাছটি চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এবার রাজ্জাক সাহেব ভয় পেয়ে যান, কারণ মাছেরা তো চিৎকার করতে পারে না, আবার এভাবে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতেও পারে না। তাহলে
কি ছিল? প্রশ্নটা তার মনের ভেতর আসতে তার শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত পড়ে গেল। চারদিকে তাকিয়ে তিনি কোথাও একটা মানুষ খুঁজে পেলেন না। একে তো অনেক রাত, তারপর এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাই একা আর সেই বিলে থাকার সাহস করেননি। তিনি যত তাড়াতাড়ি পারেন বিল থেকে বাসায় চলে আসেন। রাজ্জাক দুলাভাইয়ের সঙ্গে ঘটা মর্মান্তিক ঘটনার শুরু এখান থেকেই। এরপর কিছুদিন যাবৎ তার সঙ্গে কোনো কিছু ঘটেনি। কোনো কিছু না হওয়ায় তিনি মনে করেছিলেন সবকিছু স্বাভাবিকই আছে, তাই তিনি আবার মাছ ধরতে যাবেন সিদ্ধান্ত নিলেন। তবে এবার আর দুলালিতলার বিলে না, এবার তিনি মাছ ধরতে যাবেন অন্য একটি বিলে। তো যেই কথা সেই কাজ, তিনি আবার মাছ ধরতে গেলেন। এবারের ঘটনাটা মাছ ধরার সময় ঘটল না, এবার ঘটনাটা ঘটল মাছ ধরে ফিরে আসার সময়। তিনি যেই বিলে মাছ ধরতে গিয়েছিলেন সেখানে যাওয়া আসার জন্য একটা পাকা রাস্তা ছিল। তিনি সেই পাকা রাস্তা ধরেই বাসায় ফিরছিলেন। যেতে যেতে হঠাৎ দূরে লাল কিছু একটা তার নজরে পড়ল। পূর্ণিমার রাত ছিল, তাই চাঁদের আলোতে মোটামুটি সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। আর একটু সামনে যেতেই তিনি দেখলেন একজন মহিলা, যিনি লাল একটা বেনারসি পরে আছেন। মহিলাটির গায়ে অনেক গহনাও ছিল, দেখে মনে হচ্ছিল কোনো নববধূ। রাজ্জাক সাহেবও সেটাই ভাবলেন। মেয়েটি হয়তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, তাই ঘটনাটা জানতে তিনি মেয়েটির দিকে এগিয়ে গেলেন। তিনি দেখলেন তিনি যতই মেয়েটির দিকে যাচ্ছেন, মেয়েটিও তত পেছনে নেমে যাচ্ছে। এরকমভাবে যেতে যেতে মেয়েটা একটা জমির মধ্যে নেমে যায়। রাজ্জাক সাহেব আর একটু এগিয়ে গিয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটা তার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। এবার রাজ্জাক সাহেব মারাত্মকভাবে ভয় পান। তিনি এবার বাসার দিকে দৌড় দেন। অনেক কষ্টে বাসায় গিয়ে পৌঁছান। বাসায় পৌঁছে তিনি কাউকে কিচ্ছু বলেননি। তিনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। সেদিন রাতে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। একটা অবয়ব তাকে বলছে, তোকে মরতে হবে, তুই বাঁচবি না, তোকে আমি বাঁচতে দেব না। রাজ্জাক সাহেব সব লক্ষ্য করে দেখেন সেই অবয়বটির কাঁধ থেকে রক্ত ঝরছে। অন্ধকারের জন্য অবয়বটির মুখ বোঝা যাচ্ছে না। এই স্বপ্নটি শেষ হতে না হতেই তিনি আরেকটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি দেখেন একটা লাল বেনারসি পরা মহিলা তাকে বলছে, তুই আমার পিছু ধাওয়া করেছিলি, আমি বিরক্ত হয়েছি, তোর আমাকে পিছু করা উচিত হয়নি, এর শাস্তি আমি তোকে দেব, তোকে আমি মেরে ফেলব। স্বপ্ন দুটি দেখার পর রাজ্জাক সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি প্রচণ্ড ঘামছিলেন। সেদিন রাতে আর কিছুই ঘটেনি। পরদিন সকালে তিনি সেই স্বপ্নগুলোকে স্বপ্ন ভেবে তেমন পাত্তা দিলেন না। এরপর যত সময় যেতে থাকে রাজ্জাক সাহেব একটু একটু করে অসুস্থ হয়ে যেতে থাকেন। প্রথমে ভাবেন ভয় পেয়েছেন, তাই হয়তো বা অসুস্থ হয়েছেন, তাই তিনি পানি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদি নেন। তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু কিছুতেই কিছুই হচ্ছিল না। ডাক্তারের চিকিৎসা করতে করতে কেটে যায় বেশ কিছু মাস। ক্রমশ তার অবস্থার অবনতি হচ্ছিল। তিনি তখনও পর্যন্ত তার সাথে ঘটা ঘটনাগুলো পরিবারের সাথে শেয়ার করেননি। যখন তার অবস্থা একেবারেই খারাপ, তখন তিনি তার ঘটনাগুলো পরিবারের সাথে শেয়ার করেন। ঘটনাগুলো শোনার পর তারা একজন কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাদের বলেন, আপনারা রোগী আনতে অনেক দেরি করে ফেলেছেন, এনাকে তো প্রায় শেষ করে ফেলেছে, এখন কেউ আর কিছু করতে পারবে কিনা? কি হয়েছে জানতে চাইলে কবিরাজ বলেন, রাজ্জাক সাহেবের ওপর দুইটি জিন আসর করেছিল। একটা ছিল দপ্তরিদের করমচা গাছের, অন্যটি ছিল লিশনতলার বিলে। বলে রাখা ভালো, পরের বার রাজ্জাক সাহেব যে বিলটিতে মাছ ধরতে গিয়েছিলেন সেই বিলের নাম ছিল লিশনতলার বিল। প্রথম যে জিনটি ছিল সে ছিল প্রচণ্ড রাগী ও বদমেজাজি। রাজ্জাক সাহেব প্রতিদিন মাছ ধরতে যেত, তাই তার উপর জিনটির রাগ ছিল, কারণ প্রতিদিন রাতে জিনটি ঘুরতে বের হতো। সেদিন রাতে জিনটি শোল মাছের আকৃতি ধারণ করে ঘুরছিল। রাজ্জাক সাহেব মাছ মনে করে তাকে আঘাত করে।
আঘাতটা লাগে তার ঘাড় বরাবর। এতে জিনটি মরতে মরতে বেঁচে যায়। তাই জিনটি নিজের ওপর আঘাতের বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজ্জাক সাহেবকে সে মেরে ফেলতে চায়। রাজ্জাক সাহেবের ওপর জিনটি আসর করে। তার শরীর থেকে জিনটি রক্ত শুষে নিতে থাকে। সেদিন রাতে প্রথম স্বপ্নে তিনি যে অবয়বটিকে দেখেছিলেন সেটি ছিল এই জিন। জিনটা তার শরীরের প্রায় সব রক্তই শুষে নিয়েছিল। তাই রাজ্জাক সাহেবকে আর কারো পক্ষে বাঁচানো সম্ভব ছিল না। তাও কবিরাজ চেষ্টা করে দেখতেন যদি তার শরীরের দ্বিতীয় জিনটি না থাকতো। কবিরাজ জানান তিনি চেষ্টা করে হয়তো বড়জোর দ্বিতীয় জিনটাকে তার শরীর থেকে আলাদা করতে পারবেন, কারণ দ্বিতীয় জিনটির কাছে রাজ্জাক সাহেবকে মেরে ফেলার মতো যথেষ্ট কারণ নাই। দ্বিতীয় জিনটি রাজ্জাক সাহেবকে আসর করেছিল লিশন তলার বিলে। এই সেই মেয়ে জিন যাকে রাজ্জাক সাহেব সেদিন রাতে বিয়ের সাজে দেখেছিলেন। জিনটির দিকে এগিয়ে যাওয়াই তার ভুল ছিল। কবিরাজ তার কথা শেষ করার পর রাজ্জাক সাহেবের বাড়ির লোকজন কবিরাজকে অনেক অনুরোধ করেন তাকে বাঁচানোর জন্য। কবিরাজ একটা শেষ চেষ্টা করতে রাজি হন। এই শেষ চেষ্টা করতে গিয়ে তিনি একটা ভুল করে বসেন। বাড়ি বন্ধ করলে নাকি 3 দিক থেকে করতে হয়, একদিক খোলা রাখতে হয় যাতে আসর করা জিনটি বেরিয়ে যেতে পারে। কিন্তু কবিরাজ বাড়ির 4 দিক থেকে বন্ধ করে দেয়, যার ফলে জিনটি বাড়ি থেকে বের হতে পারেনি। তাই জিনটি আরো বেশি রেগে রাজ্জাক সাহেবকে শেষ আঘাতটা করে, যার ফলে রাজ্জাক সাহেবের এই করুণ পরিণতি হয়। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমার এক মামাতো ভাই নাম শুভ, তার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটা তার কাছ থেকে শোনা। আমার মামাতো ভাই মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উল্লেখ করছি না, আমি তার মতো করেই বলছি। ঘটনাটি যখন আমার সাথে ঘটে তখন আমি মাদ্রাসার 9ম শ্রেণীতে অধ্যয়নরত ছিলাম। তখন মাদ্রাসায় বাৎসরিক পরীক্ষা চলছিল। পড়ার চাপটা একটু বেশিই ছিল, তাই খুব বেশি রাত করে পড়তে হতো। শ্রেণীকক্ষে আমার ভালো একজন বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল আজিজ। আমরা সবসময় একসাথেই মিলে রাতের পড়াশোনা করতাম। যেহেতু পরীক্ষা ছিল তাই বেশি রাত করেই পড়তে হতো। তাই পড়ার জন্য মাদ্রাসা থেকে একটু দূরে মসজিদে গিয়ে নিরিবিলি পরিবেশে পড়ার সিদ্ধান্ত নিলাম। মাদ্রাসা থেকে মসজিদের দূরত্ব তেমন একটা বেশি ছিল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আব্দুল আজিজ বইপত্র নিয়ে রওনা হলাম মসজিদের উদ্দেশ্যে। আর খুব দ্রুতই পৌঁছে গেলাম মসজিদে। তখন রাত প্রায় 10টার মতো বাজে। তারপর আমি আর আব্দুল আজিজ সব কিছু ঠিক করে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। এর মধ্যে কখন যে ঘুমিয়ে গিয়েছি বলতে পারবো না। হঠাৎ রাতে আব্দুল আজিজের ডাক শুনে ঘুম ভেঙে গেল। সে বলল তার নাকি বাথরুমে যেতে হবে। বলল আমার একটু সাথে চল। আমার অনেকটা ওয়াশরুমে যেতে হতো, তাই আমিও বললাম আচ্ছা ঠিক আছে চল। তারপর দুজন একসাথে বের হলাম বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে। তখন সময় কয়টা বাজে ঠিক খেয়াল ছিল না। মসজিদ থেকে টয়লেট কিছুটা দূরে ছিল। সেখানে 2টো টয়লেট ছিল, টয়লেট 1, টয়লেট 2। আজিজ তার মতো করে টয়লেট 1-এ ঢুকে যায়। টয়লেট 1-এর ডান পাশে ছিল পুরনো বিশাল একটা তেঁতুল গাছ, এবং টয়লেট 2-এর পাশে একটু দূরে 2টা বড় তাল গাছ ছিল। চারিদিকে চাঁদের আলো পড়ায় তেঁতুল গাছের বিস্তৃত অন্ধকার ছায়া আর দাঁড়িয়ে থাকা 2টি বিশাল তাল গাছের উপস্থিতিতে যেন চারপাশটা কেমন ভয়ের আর গা ছমছম করার মতো অবস্থা। কিছুটা ভয় ভয় লাগছিল এই গা ছমছমে পরিবেশে। তারপর আর কিছু না ভেবে টয়লেট 2-এ ঢুকে গেলাম। নিজস্ব কাজ সেরে বেরিয়ে আসলাম। তখনও দেখি আব্দুল আজিজ বের হয়নি। তা আমি বললাম কি রে আর কতক্ষণ? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। ভাবলাম চলে গেল নাকি আবার, কিন্তু না, দেখলাম ও টয়লেট 1-এ ঢুকেছে, তা ভিতর থেকেই বন্ধ করা। তাই ভাবলাম ওর হয়তো কাজ শেষ হয়নি। তাই ভাবলাম আমি বরং অপেক্ষাই করি, আর দাঁড়িয়ে রইলাম। এমনিতেই গা ছমছমে পরিবেশ, তার মাঝে হঠাৎ চারিদিকে নিস্তব্ধ। একটা ঝিঝি পোকারও আওয়াজ নেই। চারিদিকের নিস্তব্ধতা যেন
শীত দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তারপর হঠাৎ করে কান্নার শব্দে বুকটা ধুপ করে উঠল। একটু খেয়াল করে দেখি শব্দটা ঠিক তালগাছের নিচ থেকে আসছে। চাঁদের আলোতে লক্ষ্য করলাম সদ্য জন্ম নেওয়া দুটি বাচ্চা করুণভাবে কান্না করছে। এই দৃশ্য দেখে ভয়ে জমে যেন গেছি, শরীর কাঁপছিল। তাই তাড়াতাড়ি কাপা কণ্ঠে আব্দুল আজিজকে ডাক দিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ভিতর থেকে কোনো সাড়া শব্দই আসলো না। হঠাৎ কান্না থেমে গেল। তারপর তাল গাছের দিকে তাকিয়ে দেখি ওখানে কেউ নেই। এভাবে কিছুক্ষণ চলে গেল। তারপর হঠাৎ দেখতে পাই আব্দুল আজিজ আমি যে টয়লেটে ঢুকেছিলাম সেই টয়লেট থেকে বের হলো, আর কোনো কথা না বলে সোজা তাল গাছের দিকে যেতে লাগলো। তখন আমি ভয়ের মাঝে অবাক হয়ে তাকে বললাম, কি রে, তুই না ওই টয়লেট 1-এ গিয়েছিলি? তোকে অনেক ডাকলাম, কোনো শব্দ করলি না, আর ওদিকে কোথায় যাস? কিন্তু আব্দুল আজিজ কোনো কথাই বলল না। সে সোজা হেঁটে চলছে তাল গাছের দিকে। আমি তাকে আবার ডাক দিলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। তারপর দেখি আব্দুল আজিজ ঠিক দুটি তাল গাছের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তারপর যা দেখলাম তা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। দেখলাম আব্দুল আজিজ ওই কান্না করা দুটি বাচ্চাকে 2 হাতে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর বাচ্চা দুটি কোনো শব্দ না করে ঠিক আমার দিকে তাকিয়ে হাসছে। এসব দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল দেখতে পেলাম আমার পাশে বড় হুজুর, আব্দুল আজিজ আর আরও কয়েকজন শিক্ষক। তারপর তারা আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল। আমি তাদের সব খুলে বললাম। তখন আব্দুল আজিজই অবাক হয়ে বলল, আমি তো তোকে ডাকিনি বাথরুমে যাওয়ার জন্য। আমি তো রাতে ঘুম থেকে জেগে দেখি তুই নেই। ভাবলাম তুই হয়তো মাদ্রাসায় চলে গিয়েছিস ঘুমাতে, তাই তখন আমিও সোজা মাদ্রাসায় চলে আসি। পরে মাদ্রাসায় এসে দেখি তুই নেই, তাই তোকে খুঁজে কোথাও না পেয়ে বড় হুজুরকে জানাই। তারপর তোকে খুঁজতে খুঁজতে মসজিদের বাথরুমের পাশে অজ্ঞান অবস্থায় পাই। আব্দুল আজিজের মুখে এসব শুনে অনেক অবাক হই আর অনেক ভয়ও পাই। পরে আমার অনেক জ্বর আসে। তারপর হুজুর আমাকে অনেক দোয়া আর ঝাড়ফুঁক করেন। মা বাবাকে আমাকে বাড়িতে নিয়ে যেতে বলেন। প্রায় 14 দিন পর আমি সুস্থ হই। পরে আমাকে আর ওই মাদ্রাসায় পাঠায়নি, অন্য আরেক জায়গায় ভর্তি করে। এই ছিল আমার মামাতো ভাইয়ের থেকে শোনা তার সাথে ঘটে যাওয়া সেই রাতের ভয়ঙ্কর ঘটনা। আমি পুরান ঢাকার সূত্রাপুরে থাকি। 2009 সালের দিকে একটা বাড়িতে শিফট হই আমরা। বাড়িটা বেশ সুন্দর ছিল। সেটা ছিল নির্মাণাধীন একটি বাড়ি। আমরাই প্রথম ভাড়াটিয়া। প্রত্যেক তলায় 3টি ইউনিট। আমরা দক্ষিণ দিকটি নেই। বাড়িটি সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু তারপরেও বাড়িটার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছিলাম। আমাদের বারান্দা দিয়ে ওইখানকার সুপরিচিত একটি এতিমখানা দেখা যেত, যেটা ছিল মেয়েদের এতিমখানা। সেখানে মাঠ ছিল, মাঠের পাশে দেয়াল সংলগ্ন মাজার, এবং সেখানে ছিল বিরাট আকারের গাব গাছ। গাব গাছটার এমন আকার ছিল যে কেউ ভয় পেয়ে যাবে। পরে আমরা আরও জানতে পারি যে এই বাড়ি তৈরি করার জন্য আমাদের বারান্দা বরাবর একটা তাল গাছ কেটে ফেলা হয়। এই তাল গাছ নাকি কেউ কাটতে পারছিল না, যে কেটেছিল সে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমরা অবশ্য এগুলো মোটেও বিশ্বাস করিনি। এমনকি বাড়ির মালিকের স্বপ্নে গাছ নাকি শাস্তি দাবি করেছিল, এবং স্লিপ ওয়াক করে বাড়িওয়ালা নাকি নিজেকে ছাদে আবিষ্কার করেছে বহুবার। আমরা এগুলো আমলে নিইনি। বাড়িতে ওঠার পর বেশ কিছু অভিজ্ঞতা আমাদের সাথেও হয়েছে, যেমন দরজা ধাক্কা দেওয়া, কাউকে ডাক দেয়া, বারান্দার গ্রিলগুলো ঝাঁকানো। খুব কম হতো অবশ্য এমন ঘটনা, তাই মনের ভুল ভেবে ইচ্ছে করে উপেক্ষা করতাম। আমার সাথে ঘটনা ঘটা শুরু হয় 2015-র দিকে। এক শুক্রবারে আমি রেডিও শুনছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম
আপু ঘুমিয়ে গেছে, আমি একা জেগে আছি। আমি একটু ভীতু স্বভাবের, তাই খানিকটা ভয় পাই। প্রায় 1:30টার দিকে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি অস্থির লাগছিল। তাই সব ভয় ভীতি দূর করে উঠে বসি আর ইয়ারফোনের জোরে গান ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। বলে রাখা ভালো, আমাদের ফ্ল্যাটটি তখন রিনিউ করা হচ্ছিল, তাই বারান্দাওয়ালা রুমে আমাদের শিফট করতে হয়। বারান্দায় দাঁড়ানোর কতক্ষণ পর টের পেলাম আমার সাথে আরো কেউ আছে। গান অনেক জোরে ছিল, তাও শুনতে পাচ্ছিলাম না, রেডিও ফ্রিকোয়েন্সিও পাচ্ছিলাম না। কানের কাছে ফিস ফিস শব্দ হচ্ছিল। অনেক ঘাবড়ে যাই, ফোন রেখে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ি। বেশ গরম লাগা শুরু হয়। হঠাৎ আপুর ঠান্ডা হাত আমার উপরে পড়ল। কিছুটা স্বস্তি বোধ করলাম। যেহেতু নিচে বেডিং করা ছিল, তাই বারবার হাত মেঝেতে পড়ে যাচ্ছিল। আমার হাতটা মেঝেতে পড়েছিল, কিন্তু হঠাৎ আমার হাতকে কে যেন 3 আঙুল দিয়ে খামচে গেল। আমি প্রচুর ভয় পেয়ে যাই, চিৎকার করতে চেয়েও করতে পারিনি। লাইট জ্বালিয়ে দেখি ডান হাতে 3টি নখের আঁচড়। আরো খেয়াল করলাম আপু আমার বিপরীত দিকে মাথা দিয়ে শুয়ে আছে। এর মানে সেই ঠান্ডা হাতটি আপুর ছিল না। সারা রাত আমার ঘুম আসলো না। সকালে বিষয়টা সবাইকে জানালে সবাই হেসে উড়িয়ে দেয়। আজও কেউ বিশ্বাস করেনি এই ঘটনা, কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই বোঝে অবস্থাটা কেমন হয়। এর প্রায় 2 বছর পর আমার সাথে আজব ঘটনা ঘটা শুরু করে। জেএসসি পরীক্ষা শেষ, প্রায় 2 মাসের ছুটি। বেশ বই পড়া আর গান শোনা শুরু করলাম। বড় আপুর অ্যাডমিশন এক্সামের জন্য কোথাও ঘুরতে যাইনি, বাসায় থাকতে হতো সারাদিন। তাই ছাদে ছোট্ট একটা বাগান করি, সেখানেই বেশিরভাগ সময় কাটাতাম, গান শুনতাম, বই পড়তাম। কিন্তু এক সন্ধ্যায় আমি দেরি করে গাছে পানি দিতে উঠি তখন আবার অদ্ভুত একটা ঘটনা ঘটে। সেদিন আবহাওয়া গুমোট ছিল। হঠাৎ খেয়াল করলাম এতিমখানার পেছনে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। এত দূর থেকেও বুঝতে সমস্যা হলো না। খুবই বিরক্তি লাগলো। কালো শার্ট পরা 20-21 বছর বয়সী এক ছেলে মনে হলো। শীতকালে রাত তাড়াতাড়ি হয়, বেশ অন্ধকার হয়ে আসছিল, তাই ছাদে থাকাটা ভালো মনে হচ্ছিল না। সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলাম ছেলেটা আমার দিকে ইশারা করছে কিছু। আমি কোনো বখাটে ছেলে ভেবে উপেক্ষা করলাম। সেই রাত থেকে আজব জিনিস ঘটা শুরু হলো। সেই রাতে স্বপ্ন দেখি সেই ছেলেটি সেই ছাদে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসছে। ছেলেটির চেহারা আমার খুব পরিচিত, কিন্তু মনে পড়ছিল না কে। কিন্তু স্বপ্নে আমি বেশ ভয় পাচ্ছিলাম। তার তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখ ভেদ করে যাচ্ছিল। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। সেদিন সকালে জানতে পারলাম আমরা বাড়ি বদলে ফেলব। এই বাড়িতে আমাদের আর হচ্ছে না, বেশ ছোট হয়ে গেছে। আমার বেশ খারাপ লাগা শুরু করলো। নিজের অজান্তেই কেন জানি সেই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকতাম। আজব ব্যাপার হলো, তাকানোর কিছু সময় পর আমি তাকে দেখতে পেতাম। একবার দুবার না, বেশ কয়েকবার এমন হলো। আমি তাকে দেখতে পেতাম। মাথা চিনচিন করে ব্যথা করে উঠত। মনে হতো কে যেন আমার কানের সামনে ফিস ফিস করে কিছু বলছে। আমি চিৎকার করে উঠতাম। এই অবস্থা দেখে আম্মু আমাকে বই পড়া কমিয়ে দিতে বলল আর গান শুনতে নিষেধ করলো। বোধ অতিরিক্ত গল্পের বই পড়তে পড়তে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এগুলো বন্ধ করেও কিছু হলো না, বরং আরো বাজে অবস্থা হলো। সারাদিন সেই বিল্ডিংয়ে তাকিয়ে থাকতাম, কেউ জিনিসটা খেয়াল করতো না। সেই ছেলেটিকে আর কেউ দেখতে পেত না। বেশ অসুস্থ হয়ে পড়লাম আমি। একদিন স্বপ্নে দেখলাম ছেলেটি বাসায় এসেছে, কিন্তু দেখা না করেই চলে গিয়েছে আমার সাথে। তবে আমাকে বেশ কিছু কাগজে লেখা চিঠি দিয়ে যায় সে স্বপ্নে, যাতে অন্যরকম বর্ণে লেখা থাকে। আমি পড়তে যাব, সেই সময় আপু সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। ঘুম ভেঙে মন খারাপ হয়ে যায়। আফসোস হয় যদি পড়তে পারতাম চিঠিগুলো। সেদিন আমাদের বাসায় আমার মামাতো ভাই আসলো। সে যথেষ্ট রিলিজিয়াস এবং আমাকে বেশ আদর করে।
সে আমাকে দেখেই বেশ চিন্তিত হয়ে পড়ে। অনিচ্ছা সত্ত্বেও সব খুলে বললাম। ভাই শুনে বলল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বদলাতে, বাজে কিছুর নজর পড়েছে আমার উপর। সেদিন রাতে আবার সেই ছেলেকে স্বপ্নে দেখি। আমি ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছি, ছেলেটি তো হাত বাড়িয়ে আমাকে ডাকছে। হঠাৎ আমার ভাই এসে আমাকে নামায় আর চর মারে। এই দেখে সেই ছেলেটি হিংস্র পশুর মতো হুঙ্কার করে ওঠে আর দৌড়ে ছুটে আসতে থাকে। পাশের রুম থেকে ভাইয়ের চিৎকারে ঘুম ভাঙল। চেহারা দেখে মনে হলো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। আমি কিছু জিজ্ঞেস করা মাত্র ভাই আমাকে দেখে আরো ভয় পেল। কিছু না বলে চলে যায় ভাইয়া সেদিন। পরে ফোন করে সব বলে। আমি অবাক হয়ে গেলাম, একই স্বপ্ন দুজন কিভাবে দেখি। আমার ঘুমোতে ভয় করছিল। ভাবলাম না, ঘুমাবো না। রাত জেগে রইলাম, কিন্তু না ঘুমিয়ে কি থাকা যায়? সেই রাতেও স্বপ্ন দেখি সেই ছেলেটি আমার কাছে আসে, আমার নাম জিজ্ঞাসা করে। আমি বলি, সে খুব খুশি হয়। আমাকে আমার নাম লেখার অদ্ভুত নিয়ম শেখায় সে। সেটা তার হাতে লিখতে বলে। আমি উল্টো তাকে তার নাম জিজ্ঞেস করি। সে বলে, তোমার ডান হাতে লেখা আছে। আমার ঘুম ভেঙে গেল। হাতে লেখা খোঁজা শুরু করি, পাই না। মনে মনে ভাবলাম, এটা স্বপ্ন, সত্যি কেন ভাবছি? আমি কি পাগল হয়ে গেলাম? অনেক বিরক্ত লাগলো। পরের দিন ভাই আমাকে নিয়ে গেল মামার বাড়িতে। ওখানে এসব কিছুই হয়নি। ভাবলাম হয়তো ঠিক হয়ে গেছে, তবুও কিন্তু রয়ে যায়। বাসায় ফিরলাম, অনেক কাজ। বাড়ি পাল্টানোর আগের রাতে যা ঘটল তা আমি কখনো আশা করিনি। বেশ ক্লান্তি নিয়ে ঘুমোতে যাই। শোয়া মাত্র ঘুম চলে আসে। স্বপ্নটা এবার স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যি এক ভয়ঙ্কর বাস্তবতা। আমি সেই বিল্ডিংয়ের ছাদে লুটিয়ে পড়ে আছি। মনে হচ্ছিল সেই বিল্ডিংটি পৃথিবীর সবচেয়ে বড় আর উঁচু বিল্ডিং। চাঁদ আমার মাথার উপর দাঁড়ালে মাথায় ঠেকবে। সাধারণ চাঁদ নয়, সবুজ রঙের চাঁদ। আশপাশ থেকে অসহ্য বিকট গন্ধ আর কোমানির শব্দ, আবার কিছু মন্ত্র আর অচেনা সুরের গান। চারিদিকে সবুজ রঙের আলো। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল শরীর অবশ হয়ে গেছে। আমি আর্তনাদ করে যাচ্ছি, কেউ নেই আশেপাশে। তারপর দেখি সেই ছেলেটি, মাথা থেকে পা পর্যন্ত কালো, সবুজ চোখ, আমার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসছে। কখনো ভাই, কখনো বাবা, কখনো আকর্ষণীয় চেহারা নিয়ে আমার দিকে হেঁটে আসছে আর হাসছে। ঠান্ডা পরিবেশে আমি পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিলাম। আমার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার দিকে একটি অনুচ্চারিত শব্দ করলো আর একটা ছুরি ছুঁড়ে দিল। ইশারা করলো তাকে মারতে অথবা নিজেকে। আমি বোধ শক্তি হারিয়ে ফেলেছি মনে হচ্ছিল। সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। দেখতে পেলাম ছুরিটা আমার হাতের লগে ধরে আছে। সে কালো জিনিসটা দুই পাটির সূচালো দাঁত বের করে হাসছে। হঠাৎ দূর থেকে হালকা আলো আমার চোখে পড়ে। তখন আমি চিৎকার করার শক্তি পেলাম আর ছুরিটা সেই কালো সত্তাকে ছুঁড়ে মারার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেটা আমার বাবার রূপ ধারণ করে। এই সময় আমি ভয় পেয়ে যাই। একটু পর সেটা আবার আমার ভাইয়ের রূপ নেয়। ছেলেটা হাঁটু গেড়ে বসে কান্না শুরু করলো। আমি সাহস করে উঠে বসি। সামনে যেতেই দেখি ছেলেটা একটা কুকুর বা শিয়াল ধরনের কিছুর মতো একটা পরিণত হলো। বিকট চিৎকার করে হাসতে লাগলো। আমি ছুরিটা ছুঁড়ে মারি ওটার দিকে। তখন সেটি থেমে গেল। সেটির মুখ থেকে কালো প্রজাতির বাদর বের হতে লাগলো। এই পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। চারিদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছিল অন্ধকার আমার নাক মুখ দিয়ে ঢুকছে। আর কিছু দেখতে পেলাম না। এরপর আমি নিজেকে বিছানায় ফিরে